শালিখা। নামটা শান্ত হলেও এই নদীর বুকে লুকিয়ে আছে এক গভীর রহস্য আর অভিশাপের গল্প। আজ থেকে প্রায় 50 বছর আগে এই নদীর তীরেই ছিল কালীপুর গ্রামের শ্মশান। এখানকার মানুষেরা বিশ্বাস করত যে রাতে এখানে নিশি আসে, আর দিনের বেলাও নাকি এক জলপেতনির কান্না শোনা যায়। সেই কান্না শুনে কেউ যদি সাহস করে নদীর ঘাটে যায় তবে তার আর ফেরা হয় না। এই গল্পের শুরু আজ থেকে 10 বছর আগে এই কালীপুর গ্রামে। আরে ধুর, আর ভালো লাগছে না। ভূত প্রেতের গল্প আর কত শুনবো? হ্যাঁ, সব বাজে কথা। রাত যত বাড়ে বুড়োদের ভয় তত বাড়ে। ওইভাবে কষ কেন রে বিমল? জানিস তো গত মাসে শম্ভু মাঝির নাওটা ওই নদীর মাঝখানে ডুবে গেল। আর শম্ভুর দেহটা আর মিললই না। সবাই কয় ওইটা ওই পেতনির কামড়ে ভাই। শুনে ঠিকই বলছে রে বিমল, ওটা পেতনি নয়, ওটা হলো জল পেতনি। ওর নাম ছিল পদ্মা। জল পেতনির? সে আবার কি জিনিস জ্যাঠা? পদ্মা ছিল গ্রামেরই মেয়ে। বিয়ের আগে ওর বসন্ত হয়েছিল। সেই বসন্তেই মারা যাওয়ার পর ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর মুখ দেখতেও এলো না। মাঝরাতে যখন চিতা জ্বলছিল তখন হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হলো। আগুন নিভে গেল। তখন সবাই বলল ও এখনো মরেনি। ওকে চিতার ওপর ফেলে সবাই ভয়ে পালিয়ে গেল। তারপর কি হলো জ্যাঠা? তারপর পদ্মা চিতার ওপর একাই পড়ে রইল। কেউ জানে না পদ্মা কি সত্যি মরেছিল নাকি তখনও বেঁচে ছিল। সকালে গ্রামের লোক গিয়ে দেখলো পদ্মার শরীর তো সেখানে নেই। সেই থেকে পদ্মার আত্মা ওই শ্মশান আর নদীটাকে আঁকড়ে ধরে ঘুরে বেড়াচ্ছে। সে প্রতিশোধ নিতে চায়। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? ওসব ফালতু ভূতের গল্প আমি বিশ্বাস করি না। আমি আজ রাতে ওই শ্মশানে গিয়ে দেখব। যদি কিছু দেখি তবে বিশ্বাস করব। সাহস দেখাস না বিমল। ও নিশির মতো ডাক দেবে। একবার ওর মিষ্টি কান্না শুনলে তোর আর ফেরার পথ থাকবে না। বিমল একজন যুক্তিবাদী মানুষ। ভূত প্রেত অলৌকিকতা এসবে কোনো বিশ্বাস নেই তার। সে মনে করে এসব কেবলই মানুষের কল্পনা আর অন্ধবিশ্বাস। আজ সে ঠিক করেছে গ্রামের সবাইকে প্রমাণ করে দেবে শ্মশানে কোনো ভূত নেই। লণ্ঠনটা হাতে নিয়ে সে এগিয়ে চলেছে অন্ধকার রাতের পথে। বাতাসে শ্মশানের গন্ধ আর দূরে শেয়ালের ডাক। বিমলের চোখ দুটো তীক্ষ্ণ, দৃঢ় সংকল্পে ভরা। হঠাৎ পথটা বাঁক নিল। বাঁক ঘুরতেই দেখা গেল শ্মশানের সেই পুরনো উঁচু চাতালটা নির্জন, নিস্তব্ধ, অন্ধকারে মোড়া। বিমল একটু থেমে গেল। সে জানে না আজ সে শুধু একটি ভূতের গল্প নয়, একটি জীবন্ত অভিশাপের মুখোমুখি হতে চলেছে। কোথায় কি? এই কাকার বুড়ো বয়সে মাথা গেছে, সারাক্ষণ ভূত পেতনি অপদেবতার গল্প শুনিয়ে বেড়ায়। ঠিক তখনই একটা গভীর করুণ মহিলা কণ্ঠের কান্না বাতাসে ভেসে এলো। কান্নাটা যেন খুব কাছ থেকেই আসছে, ওই নদীর দিক থেকে। এ কি কান্না? কে? কে কাঁদছে এত রাতে?
এই কে আছিস? বিমল, আমার খুব কষ্ট হচ্ছে। বিমল, আমায় এখান থেকে উদ্ধার করো। বিমলের হাত পা ঠান্ডা হয়ে আসছে, নিঃশ্বাস ভারী হয়ে গেছে। তবু মনটা শক্ত করে বলে উঠল, কে কে ওখানে? কেউ ইয়ার কি করছিস নাকি? সামনে আয় দেখি, সামনে আয়। বিমল দ্রুত পায়ে শ্মশানের ঘাটের দিকে এগিয়ে গেল। কুয়াশার মধ্যে নদীর জল দেখা যাচ্ছে। সেখানে একটি অর্ধ দগ্ধ চিতার কাঠ তখনও পড়ে আছে, আর জলের কিনারে একটি লম্বা চুলওয়ালা মহিলা বসে আছে পিঠ ঘুরিয়ে। এই কে তুমি? এত রাতে এখানে কি করছো? আমার আমার খুব ঠান্ডা লাগছে। সেই দিনও এমন ঠান্ডা লাগছিল। তুমি 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 আমাকে একটু আগুন দেবে? কে ওখানে? তোমার মুখ দেখাও। কে তুমি? আমি আমি পদ্মা, আমায় বাঁচাও। তুইও চলে যাবি? সেদিনও সবাই আমাকে ফেলে চলে গিয়েছিল। তুই আর এখান থেকে যেতে পারবি না। না না না, আমি তোমায় চিনি না, তোমার কোনো ক্ষতি করিনি। আমায় 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 যেতে দাও, যেতে দাও আমায়। না, তুই আর যেতে পারবি না। আমার হিসেব এখনো বাকি। গ্রামের লোকেরা আমাকে অনেক অবজ্ঞা করেছে, অপমান করেছে। আমি গ্রামের কাউকে শান্তি দেব না। না 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 না, আমায় ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও। না না, আমি কাউকে ছাড়বো না। চাপিয়ে পড়লো বিমলের উপর। তার লম্বা সরু সরু প্যাকাটির মতো আঙুল দিয়ে বিমলের মাথাটা ধরে উল্টো দিকে ঘুরিয়ে দিল। কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল বিমল মাটিতে। আমার শান্তি হয়নি। গ্রামে সবাইকে মারবো, তবেই আমার শান্তি। বিমল কাল রাতে বাড়ি আসেনি। ভোর হতেই সুরেশ আর পল্টু কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে শ্মশানের দিকে। কাকা, ও কাকা, এই ভোর ভোর বেলায় ঠান্ডায় কই যাইতেছি রে আমরা? শ্মশানের দিকেই যাইতাছি, তুই চুপচাপ আমার পিছে পিছে আয়। কেন কাকা, শ্মশানে কেন যাইতেছি? কেডা মরছে নাকি কাকা? আরে চুপ কর রে, চুপ কর, বেশি প্যাঁচ প্যাঁচ করিস না, গেলেই বুঝবি সব। সুরেশ আর পল্টু হনহন করে এগিয়ে চলেছে শ্মশানের দিকে। কিছুটা হাঁটার পরে তারা শ্মশানে এসে পৌঁছল। সুরেশ কিছু দেখে নির্বাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সে দেখল বিমলের দেহটা পড়ে আছে শ্মশানের কাছে। বিমলের পরিণতি দেখে গোটা কালীপুর গ্রামে নেমে এলো চরম আতঙ্ক। কেউ আর ঘরের বাইরে পা রাখছে না। এবার ভরসা কেবল নকুল জ্যাঠা। জ্যাঠা, জ্যাঠা, বিমলকে মাইরে ফেলাইছে, এখন কি হইব? আমি তো আগেই জানতাম, আমি জানতাম ওই বিমল এইরকম কিছু না কইরা ছাড়বো না। এখন কি হইব? শান্ত হ সুরেশ,
বিমলকে চলে যেতে হলো ওর জেদের কারণে। আমরা তো সবাই বারণ করেছিলাম, ও কারোর কোনো কথাই কানে তুলল না। সেই জলপেতনি বিমলকে মেরে ফেলেছে। এখন আমাদের দরকার এমন কাউকে যে এই অভিশাপের শেষ করতে পারে। একমাত্র ওঝা জনার্দনই পারে, কিন্তু সে তো বহু বছর আগে গ্রাম ছেড়ে চলে গেছে। কোথায় থাকে আমার জানা নেই। ঠিকানাটা আমার জানা আছে করো, ওরেই আমাকে ডাকতে হইব। নাইলে এই শীতে পদ্মা পেতনির প্রতিশোধ লইতে প্রতিদিন একজনা করে মানুষ মারবো। সুরেশ, তুই এখনই তুই আর তোরে আইতে হইব আমাকে লগে ওঝা জনার্দনের খোঁজে, বুঝছস? আমার যাইতে হইব। আরে ভাই, আমার তো একটু কাম আছিল রে। আরে অন্য কেউ গেলে হইতো না? হ্যাঁ, ওসব কাজ এখন বাদ দে। জীবন আগে নাকি কাজ? এক্ষুনি তোরা দুজন বেরিয়ে পড় ওঝা জনার্দনের সন্ধানে। সুরেশ চুপচাপ চোখ মুছিল, যেন ভয় বুকের ভেতর নখ বসে আছে। তবু বিমলের জন্য প্রতিশোধের আগুন তার চোখে ঝলসে উঠছে। এক মুহূর্ত দ্বিধা না করে সে মাথা নেড়ে রাজি হলো। দুজনে হনহন করে মাছা থেকে নেমে গেল। রাতের আঁধারে তাদের পায়ের শব্দ মিলিয়ে গেল বৃষ্টি ভেজা পথে। নকুল জ্যাঠা তখন নীরব হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন। সেকালের সেই লম্বা কালো বিড়িতে ধোঁয়া টানতে টানতে যেন কিছু ভাবছেন গভীরভাবে। ধোঁয়ার পাকের সঙ্গে মিলেমিশে গেল রাতের অন্ধকার। আর দূরে কোথাও বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য দেখা গেল তার মুখে অদ্ভুত উদ্বেগের ছায়া। ওঝা ঠাকুর, ওঝা ঠাকুর, বাঁচান গো, বাঁচান। আমাকে গাঁওটা একেবারে জল পেতনির ভয়ে থর থর কাঁপতেছে। ও গোটা গাঁটাই শেষ করে দেবে, গোটা গাঁটা শেষ করে দেবে ওঝা ঠাকুর। আমি জানি তোরা কেন এসেছিস। শালিখার সেই জল পেতনি আবার জেগে উঠেছে। সে রাগ আর প্রতিহিংসায় মানুষকে মেরে ফেলছে। মানে আপনি সব জানেন নাকি বাবা? হন আমাকে বাঁচাইবেন তো, হ্যাঁ? নাইলে নাইলে জল পেতনি আমাকে সব বাইরে শেষ করে দেব। ওকে সহজে আটকানো যাবে না, তবে এটা অসম্ভব নয়। কিন্তু ওকে বাঁধতে আমার 3টে জিনিস লাগবে। এগুলো না পেলে আমি কিছু করতে পারবো না। শোন তবে, পদ্মার ব্যবহার করা শেষ শাঁখা, চিতায় পোড়ানোর সময় নিভে যাওয়া কাঠ, যা শ্মশানে আজও পড়ে আছে, আর পূর্ণিমার রাতের শালিখা নদীর জল। পূর্ণিমার রাতেই নিতে হবে। আমরা সব জোগাড় করে আনু, কিন্তু কিন্তু পদ্মার শাখাটা কই পামু? হ্যাঁ, ওটা তুই শ্মশানের ধারে ওই নিম গাছের গোড়ায় মাটি খুঁড়লেই পেয়ে যাবি। এখন বাজের সময় যাচ্ছে, তাই ফিরে যা তোরা। শোন, আমি কাল সন্ধ্যায় যাব। তোরা রাতে নিরাপদে ফিরে যা, আর যা বলছি সব জোগাড় করে রাখ। আর মনে রাখবি, পূর্ণিমার রাত আসতে আর মাত্র 1 দিন বাকি। যা করার সেই রাতেই সব করতে হবে। পূর্ণিমার রাত, চাঁদের আলোয় গোটা গ্রাম আজ অদ্ভুত নীরব। সবাই জানে আজকের রাতেই পেতনির শক্তি সবচেয়ে প্রবল। জনার্দন ওঝার নির্দেশ মতো এটাই শেষ সুযোগ। এই পূর্ণিমার রাতে জলপেতনিকে বন্দি না করা গেলে আর কোনোদিনও তাকে থামানো যাবে না। নকুল জ্যাঠা, সুরেশ আর গ্রামের আরো কয়েকজন মিলে এখন শ্মশানের ধারে। বাতাসে ধূপ আর মন্ত্রের গন্ধ ঘুরে বেড়াচ্ছে। নদীর জল জনার্দন ওঝা নিজ হাতে মন্ত্রপুত করেছেন। সবাই নিঃশব্দে অপেক্ষা করছে কখন সেই ভয়াল পেতনি জল ফুঁড়ে উঠবে। অং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। অং চণ্ডিকা মহামায়া। অং রুদ্র রূপিণী।
পদ্মার যন্ত্রণার আগুন নিভে যাক, দুষ্ট আত্মা ভস্মীভূত হোক। নদী মাতা, তোর গভীরে লুকোনো ক্রোধ প্রশমিত হোক। অগ্নি, জল, বায়ু, আকাশ, ভূমি, এই 5 তত্ত্বে পদ্মা বিলীন হোক। অং মুক্তি দেহি, শান্তি দেহি, কালরাত্রি স্বাহা। অং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। অং আমার শাখা, আমার কাঠ আমাকে ফিরিয়ে দে, নয়তো তোদের মর্মান্তিক মৃত্যু দেব। পদ্মার আত্মা আসছে। সুরেশ, তুই তোর সাহস দেখা। পদ্মার শেষ শাখাটা ওই নিভে যাওয়া কাঠের সঙ্গে বেঁধে দে তাড়াতাড়ি। এই দুটোই তার স্মৃতি আর অপমানের শেষ চিহ্ন। সুরেশ ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। সে শাখাটা কাঠের সঙ্গে বাঁধল, আর ঠিক তখনই নদীর জল ফুঁসে উঠল। প্রচন্ড বেগে জল থেকে বেরিয়ে এলো পদ্মার পেতনি। অং হ্রিং ক্রিং কালিকায় নমঃ। অং চণ্ডিকা মহামায়া, অং রুদ্র রূপিণী। পদ্মার যন্ত্রণার আগুন নিভে যাক, দুষ্ট আত্মা ভস্মীভূত হোক। কে কে আমার শান্তিতে ব্যাঘাত ঘটাচ্ছে? তোরা জানিস না আমি কে? আমি তোদের কাউকেই বাঁচতে দেব না। আজ তোরা মরবি সবাই আমার হাতে। এ মহাকালী, পদ্মার অপমানের প্রতিশোধ আজ শেষ হোক। এই নে পদ্মা, তোর শেষ স্মৃতি। না না, আমার শাখা আমায় ফিরিয়ে দে বলছি। ফিরিয়ে দে বলছি। তোর অভিশাপ আজ নদীর বুকে বিলীন হোক। পদ্মা, যে ব্যথা তুই বহন করেছিস এতদিন ধরে, সেই ব্যথা জলের স্রোতে আজ ভেসে যাক। তুই মুক্তির পথে পা বাড়া পদ্মা, তোর যন্ত্রণা আজ শেষ হলো। এই বলে জনার্দন ওঝা সেই শাখা বাঁধা কাঠটা নদীর গভীরে ছুঁড়ে দিলেন। আর তখনই সকলের চোখের সামনে পদ্মার আত্মা আস্তে আস্তে ধোঁয়ার মতো শালিখা নদীর বুকে বিলীন হয়ে গেল। অভিশাপ শেষ হল। জলপেত্নী পদ্মা মুক্তি পেল তার অপমানের যন্ত্রণা থেকে। কালীপুর গ্রাম আবার স্বাভাবিক হয়ে উঠল। তুই সাহস দেখিয়েছিস সুরেশ, সত্যি তুই অন্যরকম ছেলে। না চাডা, আমি তো একলা কিছু করতে পারলাম না। বিমল রায় ছিল আমার ভরসা। ওই ওঝা মশাই পদ্মার ভূত চারে মুক্তি দিয়েছেন। শালিখা নদী আজ শান্ত। তার জলে মিশে গেছে পদ্মার কান্না, আর সেই কান্নার শেষে লুকিয়ে আছে মুক্তির হাসি। আজও গভীর রাতে কেউ কেউ নদীর ধারে গেলে এক অদ্ভুত শান্তি অনুভব করে। তারা জানে সেখানে আর জলপেত্নী আসে না।